আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, আরও একটি রমজানের ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। কিছু ফল এনেছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু রমজান মাস, বেশি ফল আনিনি, অল্প অল্প করে বেশি আইটেম এনেছি যাতে নষ্ট না হয়। আর রমজান মাসে বেশি জিনিস এমনিতেও খাওয়া হয় না, কারণ অল্প অল্প করে যদি ডাইনিং টেবিলে নেই অনেকগুলো আইটেম হয়ে যায়, তখন আর এতগুলো খাবার খাওয়া হয় না। তো আমি আরও কিছু ফ্রুটস এনেছি, ওগুলো অন্য একটা বাস্কেটে গুছিয়ে রেখেছি, আর এখানেও বাকিটা গুছিয়ে নিচ্ছি। এই তো ফ্রুটসগুলো আমার গোছানো শেষ। আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, প্রেশার কমে গিয়েছে, কারণ যেহেতু প্রতিটা রোজা রাখছে, ইভেন ওর পরীক্ষাও দিয়েছে। তো রোজা রেখে পরীক্ষা দেওয়ার কারণে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, রোজা রেখে পরীক্ষাগুলো দিয়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরীক্ষার রেজাল্টও বেশ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তবে এই তো আমার ফ্রুটসগুলো গোছানো শেষ। একটা তরমুজ এনেছি, গাম্বো শাম্বু, অনেক বড়, প্রায় 8-9 কেজি মতো করে হবে। আমি অ্যাকচুয়ালি মেপে আনিনি, পিস হিসাবে এনেছি। তবে ভিডিওতে অতটা বড় দেখাচ্ছে না, কিন্তু তরমুজটা বেশ বড় ছিল। বললো তো অনেক লাল হবে, মিষ্টি হবে। একটু কেটে দেখিয়েছিল, কিন্তু অতটা কাটা ছিল না, এই জন্য অতটা বুঝতে পারিনি। তবে দেখি কেটে কতটা, তো কাটার পরে দেখলাম যে না, বেশ লাল হয়েছে, ইভেন মিষ্টিও ছিল অনেক। তরমুজটা বেশ ভালো ছিল, যেমনটা বলেছে তেমনটাই হয়েছে। মাশাল্লাহ, দেখুন তরমুজটা কত ভালো হয়েছে। এতটা আশাও করিনি। তবে এই তরমুজটা, এই পর্যন্ত 2টা তরমুজ আনলাম, এটাই বেশ ভালো ছিল। আর স্বপ্ন থেকে যেই তরমুজ এনেছিলাম সেটাও ভালো ছিল। এই তো এটা ছিল বিটরুট। তো আমার মেয়ের শরীরে ডাক্তার বলছে রক্ত শূন্যতা, এই জন্য বিটরুট এনেছি। আর বিশেষ করে শীতের সিজনে আমি বিটরুট অনেক কিনি, এবার খাওয়া হয়েছে, তারপর আরও নিয়ে আসলাম। যেহেতু সিজন শেষ, গরম পড়ে গিয়েছে, এখন আর বিটরুট পাওয়া যাবে না। 1.5 কেজি বিটরুট নিয়ে আসলাম। এগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে এক এক আইটেম করা যায়। এটা সন্ধেবেলা ছিল, ইফতার ভাজাভাজি কাজে চলে আসলাম। তো ইফতার ভাজাভাজি কাজ যখন করতে আসি, তখনই আমার একটা কথাই মনে পড়ে। সেই কথাটা শুনলে এখনও আমার মনে এতটাই খারাপ লাগে। ছোটোবেলার দিনগুলো মনে হয় ভালো ছিল, সেই দিনগুলোতে আর ফিরে যেতে পারবো না। তবুও মনে পড়ে অনেক খারাপ লাগে যে আমরা 2 ভাই বোন, আমার যে বড়, আমার ভাই, যাকে আমরা ছোট ভাইয়া বলি, আমরা না, অ্যাকচুয়ালি আমি ছোট ভাইয়া বলি, কারণ আমাদের ভাই বোনদের না, অ্যাকচুয়ালি আমার বড়। আমার যে ভাই ইউরোপে থাকে বলে তাই না, আমার ভাই, আমার ছোট ভাবি, আমি ওদের 2জনকে অনেক ভালোবাসি। ভাবি বললে ভুল হবে, কারণ আমার বোন আরেকটা, বোনের সাথেও মনে হয় এতটা সম্পর্ক ভালো হয় না। আমার ছোট ভাবিকে আমি এতটাই ভালোবাসি। তো অনেক কথাই বলছি, এটার কারণ আছে। এটা ছিল পুলি পিঠা, নারকেল আর তিল দিয়ে করা। আমি এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে ভেজে নিচ্ছি। তবে একে একে আমি এই তেলের মধ্যে সবগুলো খাবার ভেজে নেব, এটা দেখানোর জন্যই আপনাদের ভাজাভাজিগুলো দেখাচ্ছি। এই তেলটা, এই চায়না প্যানগুলো এতই ভালো, তেল নষ্ট হয় না। তলানিতে যতটা ভাজাভাজির জিনিসের যে একটা থাকে, গুঁড়ি গুঁড়ি ভাব, সেটা তলানিতে পড়ে থাকে, কোনো খাবারের গায়ে লাগে না। এজন্য এই প্যানগুলো খুবই ভালো। এই তো আমার পুলি পিঠাগুলো ভাজা শেষ।
আমি লাভ শেপ আর স্টার শেপ বানিয়েছি, আরও পুলি পিঠা শেপেও বানিয়েছি। এখন আর কি আমার যতটুকু লাগবে অতটুকু পরিমাণে আমি ভেজে নেব, কারণ যেহেতু অনেকগুলো আইটেম। ভাজাভাজি করার টাইমে ভাইয়ার কথা ভাবির কথা একটা কারণেই মনে হয়, কারণ আমার হাতের এই খাবারগুলো আমার ভাই ভাবি খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ভাইয়ের কথা তো অনেক মনে পড়ে। আমরা দুই ভাই বোন যখন ছোট ছিলাম, দুইজন কাড়াকাড়ি করে খেতাম। তারপর আমার বিয়ের পরেও আমরা দুই ভাই বোন একসাথে ইফতার করতাম। অনেকটা টাইম একসাথে টাইম স্পেন্ড করা হয়েছে, ভাই বোনের ভালোবাসা। ওগুলো কি মনে পড়লে এখন মন খুব খারাপ লাগে, কারণ আমার হাতের রান্না আমার ভাই এত পছন্দ করে। প্রবাসীদের জীবন এমন একটা জিনিস জানেন, আমার হাজব্যান্ডকেও আমি কোনো কিছু করে খাওয়াতে পারছি না, আমার ভাইকেও না। অনেক বছর পর পর আসে, ওই সময়টাই একসাথে হয়, একসাথে মজা করি, আনন্দ করি। তবে এই রমজান মাসটা আসলে না অনেক মন খারাপ লাগে, যে আজকে যদি আমার ভাই কাছে থাকতো, ভাবি কাছে থাকতো, সবাই একসাথে ইফতার করতে পারতাম, হাজব্যান্ড কাছে থাকতো। আর হাজব্যান্ডের কথা কি বলবো বলেন তো, তাকে তো প্রতিনিয়তই মনে করে আর কি করব। এই তো এটা ছিল চিকেন পটেটো বল। আমি এটা চমচম স্টাইলের শেপ করেছি, এটাও খেতে বেশ মজার হয়। আপনাদের যদি এই রেসিপিটা লাগে অবশ্যই বলবেন। চিকেন পটেটো বলের যে রেসিপিটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই বলবেন, আমি আপনাদের রেসিপিটা করে দেখাবো। এখন অনেকেই অনেক মুখরোচক খাবার বানাতে পারেন, তবে এজন্যই অনেক খাবার দেখানো হয় না। তবে অনেক খাবার দেখা যায় কি জানেন, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কাজ দেখানোর জন্য, শো আপ করার জন্য না, ফেক জিনিস নিয়ে আসার জন্য না। হাঁটতে কাউকে কেউ যদি না দেখতে পারে তখন তার হাঁটলেও তার চলন বাঁকা, এটাই আমাদের মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। শো আপ করে দেখা যায় আমাদের স্বামীদের পকেট খালি না করে আমার যতটুকু আছে অতটুকু দিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ দেখাবো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। এই চিকেন ফিঙ্গারটা আমার ছোটো ভাবির বেশ পছন্দের একটা খাবার, আর ছোলা বুট পেঁয়াজু এটা আমার ভাইয়ের খুব পছন্দের একটা খাবার। আমার মেয়ে চিকেন আইটেমটা ছাড়া আর কিছুই খাবে না, সে ভাজাভাজি খুব অপছন্দ তার। এই তো দেখুন, আমি বললাম না যে এই প্যানগুলোতে রান্না করে অনেক ভালো। যদি আপনি একটু সালি, তারপর বিম লিকুইড দিয়ে একটু তারের মাজনি দিয়ে ঘষে মাজা যায়, তাহলে এটার কি হয়, একদম ঝকঝকে হয়ে যায়। আর যতটুকু ফেনা ফেনা ভাব উঠেছে এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। চিকেন পটেটো বল আমি ডিমে গড়িয়েছিলাম, তো ডিমে চুবিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিয়েছিলাম। ওই ডিমের একটা হয় না, ফেনা ফেনা ভাব, ওইটাই হয়েছে। এই তো আমি এটা ডিম চপ করে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি অতটুকু পরিমাণে করছি, কেউ কিছু মনে করবেন না। কেউ ভাববেন না যে এই মহিলা 2 পিস 3 পিস কেন ভাজে। আসলে আমরা মানুষ খুব কম, আমার মা আর আমি এগুলো খাবো, আমার মেয়ে এগুলো খুব অপছন্দ করে, কারণ ও তেলের খাবার তেমন একটা পছন্দ করে না। সে আবার বিরিয়ানি, কাচ্চি এই টাইপের খাবার খুব পছন্দ করে, চিকেন আইটেম পছন্দ করে, কিন্তু পেঁয়াজু, ছোলা বুট এগুলো খুব অপছন্দ করে। তো একে একে ভেজে নিচ্ছি। আর ফ্যামিলি মেম্বারের কিছু কথা মনে পড়ে। জানেন, আমি সবসময় পেঁয়াজ কম দিয়ে, যেহেতু আমার গ্যাসের প্রবলেম হয়, আমি অনেক কম পেঁয়াজ দিয়ে মানে বড়া ভাজি, বড়া বলেন পেঁয়াজু বলেন, ওইটা ভাজি। তো আমার ভাইস্তা বলতো, পপি তুমি তো বড়া ভাজো, আমার মামুনি পেঁয়াজু বানায়, মানে ওর আম্মু আবার একটু পেঁয়াজ বেশি খায়, তো এটা বলতো। এখন পেঁয়াজু ভাজতে আসলেই আমার ছোট্ট বাবাটার কথা মনে পড়ে আর আমি হাসি পায়। পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজও অ্যাকচুয়ালি মজা হয়, তবে পেঁয়াজ যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। তেল, পেঁয়াজ এগুলো মশলা জাতীয় অতিরিক্ত খাবার খাওয়াটাই বেশি ভালো। এই তো আমি একে একে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। প্রতিটা খাবার যখন আপনি রান্না করবেন তখন দেখা যায়
একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন প্রতিটা খাবার আপনার ফ্যামিলি মেম্বার পছন্দ করে খাবে। এই তো আমি একে একে ভেজে নিচ্ছি, আর আপনাদের সাথে গল্প বলতে বলতে একদম আমার ফ্যামিলির পুরো ডিটেলস বলে ফেলছি। কেউ কিছু মনে করবেন না। আমার ভিডিওর কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমাকে যারা যারা ভালোবেসে এখনও পাশে আছেন, আগামী দিনে থাকবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না আমি, কারণ আপনাদের ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ। আমার ভিডিও আপনারা এত ভালোবেসে এত দূর থেকে দেখেন, আমি অবাক হয়ে গিয়েছি। আমি তো আরও বেশি অবাক হয়েছি। আমার ভিডিও বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রির মানুষ বেশি দেখে, তবে বাংলাদেশের ভাইয়ারা আপুরাও অনেক দেখে, আলহামদুলিল্লাহ। তবে এত দূর থেকে যে আপনারা আমার ভিডিও দেখেন, আসলে অবিশ্বাস্য যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন। এই তো আমার আলুর চপগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো তুলে নেব। আমি এই তেলটার মধ্যে সব ভেজে নেব, তারপর এই তেলটা দিয়ে আমি আবার রান্না করে নেব। এটা অন্য কোনো খাবারে রান্না করা যাবে না, শুধু এটার মধ্যে রান্না করা যাবে কারি টাইপের যে রান্না তেলটা, এই তেলটা কারিতে দেওয়া যাবে। এছাড়া আর কোনো কাজে পারপাস ইউজ করা যাবে না, যেহেতু এটার মধ্যে অনেক ভাজাভাজি হয়েছে। আমি এই তেলটা দিয়ে চিকেন কোরমাটা রান্না করে ফেলবো। এই তো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। প্রবাসী বউদের একটাই কষ্ট যে রমজান মাস বলেন, কোরবানির ঈদ বলেন, আমরা প্রতিটা সময় না তাদের অপেক্ষায় থাকি, কিন্তু তারাই বা কী করবে বলেন। আমাদের চাহিদা মেটানোর জন্য আমাদের তো অনেক টাকার প্রয়োজন, তাই না? দেখুন, প্রতিটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তারপরেও জীবন জীবিকার জন্য আমাদের হাজব্যান্ড বলেন, ভাই বলেন, বাবা বলেন, সবাই কত কষ্ট করে। সেটা দূর প্রবাসে হোক বা বাংলাদেশে হোক, সবাই কষ্ট করে টাকা কামাই করে। তবে বাংলাদেশে একটা জিনিস শান্তি, যে দিন শেষে বাসায় আসে আর ওরা দিন শেষে ওদের রুমে গিয়ে শুয়ে থাকে, এটাই পার্থক্য, আর কিছুই না। তারপরও কিছু করার নেই, এভাবে জীবন কাটাতে হবে। যখন বাংলাদেশে আসবে আপনাদের সাথে আবার শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট মাটাকে নিয়ে আমার ভাই ভাবিও বাংলাদেশে আসবে, হয়তো বা কোরবানির কিছুদিন আগে যদি আল্লাহ পাক আসতে দেয়। তবে আমি তো খুব এক্সাইটেড যে ওরা আসবে। তবে আপনাদের ভাইয়াও আসার কথা ছিল, সেও আসবে কিছুদিন পরে। এক আপু কমেন্ট করেছিলেন যে ভাইয়া কবে আসবে, তো সেজন্যই বলে দিলাম আপনাদের ভাইয়াও আসবে, তবে আপনাদের ভাইয়ার আসতে একটু দেরি হবে। এই তো আমার ভাজাভাজি শেষ, এখন আমার মেয়ে সবগুলো বাটিতে সার্ভ করে নিচ্ছে, সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। কারণ আমার মেয়েকে আমি এটাই শিখিয়েছি যে খাবার বানানোর পরে যেন সার্ভিংটা সুন্দর হয়। এই তো দেখুন, আমি গনে গনে সব কিছু বানিয়েছি, কারণ আমার যতটুকু লাগে আমি ওই পরিমাণ মতো নেই। আমার এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে নিই। এই তো দেখুন, আমার মেয়ে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, খুব সুন্দর করে সে গুছিয়ে নিয়েছে। সে প্রতিটা খাবারই এভাবে গুছিয়ে নেবে। মেয়ে বড় হলে এদিকে মায়েদের একটা শান্তি যে মেয়ে মাকে অনেক হেল্প করে। তবে আমার মেয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইফতার টাইম বলেন, সিহেরি বলেন, তারাবি নামাজ পড়ার পরে সন্ধ্যা রাতের খাবার বলেন, সে অনেক হেল্প করে। তবুও সে রোজা রাখছে, ইভেন তার পরীক্ষা চলছে, পরীক্ষার কথা তো বলেছি। তো এই তো আমার মেয়ে, এটা ছিল একটা সার্ভিং ডিশ, এটাতে ফ্রেঞ্চ ফ্রাই রাখার জন্য, কিন্তু যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের তেলটা নিচে পড়ে যায়, আমার মেয়ে নিচের অংশটা অন্য একটা কাজে লাগিয়েছে। এই তো দেখুন, আমি আজকে সব মাটির পাত্রে নেব। ছোলাটা রান্না করেছি, যতটুকু লাগবে অতটুকু আমার মেয়ে সার্ভ করে নিচ্ছে।
কারণ আমার মা আর আমি খাবো যেহেতু ছোলাটা বেশি লাগবে না। এই তো আমার মেয়ে একে একে ডাইনিং টেবিলে সব ইফতারিগুলো দিয়ে দিচ্ছে। এখানে ফল ছিল আপেল, পেয়ারা, আঙুর, খেজুর আর ছিল তরমুজ। কারণ আজকে বেশি ফল নেইনি, বেশি আইটেম নিলে এত আইটেম খাওয়া হয় না। কারণ ইফতারের শরবত খাওয়ার পরে আজকে শরবতও তেমন একটা অনেক আইটেমের বানাইনি। প্রতিদিন 2-3 আইটেমের বানানো হয়, আজকে একটু কম করে 1 আইটেমের বানিয়েছি যেহেতু মেয়ের পরীক্ষা ছিল। তো মেয়ের পরীক্ষা দিয়ে আবার মেয়েকে একটু ডক্টর দেখালাম, ওর রক্তশূন্যতা ধরা পড়েছে আর প্রেশারও লো হয়ে যাচ্ছে। আমার মেয়ে মহব্বতী শরবত বানিয়েছে। মহব্বতী শরবতের মহব্বতের যে তরমুজ সেটা না দিলে তো অসম্পূর্ণ হয়ে যাবে। তো তরমুজগুলো কিউব কিউব করে কেটে নিয়েছিল। এই তো আমার মা মাটির গ্লাসের শরবত খাবে না, বলছিল আমার স্টিলের গ্লাসে দাও। মায়েরটা আলাদা করে দিয়েছি কারণ মা মাটির পাত্রে খাবার ভাত খেতে পছন্দ করে, বলে মাটির গ্লাসের শরবত খেতে নাকি আমার মায়ের একটু মাটি মাটি গন্ধ লাগে। তো আমার এই সার্ভিং ডিশ বলেন, মাটির যত পাত্র আছে সব আড়ং থেকে কেনা, এগুলো বেশ ভালো মানের হয়। এই তো আজকের আমাদের ইফতার। তো ইফতার করা শেষ করে আমি সেহরি রান্না করতে চলে যাব, কারণ আমার মা খাবে না বলছিল, যে ইফতার করার পর বলছিল যে আমি এখন খাবো না। তো এখন আমার মেয়েও বলছে মামুনি আমি আর খেতে পারবো না। আমি একটা চিকেন কারি রান্না করব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের লেগ পিস আর ছোট ছোট আরও কিছু পিস নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন আমি টক দই দিয়ে দিব, এটা আমি আড়ংয়ের টক দই নিয়েছি। আপনারা যে ব্র্যান্ডের টক দই নেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ টক দই হলেই হবে, ঘরে পাতা হলে তো আরও বেশি ভালো হয়। তবে আমি আড়ংয়ের টক দইটাই আমার বেশি ভালো লাগে, কারণ অন্য ব্র্যান্ডের টক দই আমি খেয়েছি, পানসে পানসে লাগে। যেহেতু আমি মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জে যখন আমি থাকতাম তখন আমার টক দই হাতে বানানো হতো, আমি হাতে পেতে নিতাম, মিষ্টি দই বলেন টক দই বলেন, কারণ দুধ রোস্ট করা ছিল, ফ্রেশ দুধ পেতাম। এখন তো যেহেতু শহরে আমি ফ্রেশ দুধটা পাই না, এজন্য আর বানিয়ে নিতে পারছি না। তো আমার আড়ংয়ের টক দই ছাড়া অন্য ব্র্যান্ডের টক দই একদম খারাপ লাগে, আমার কাছে ভালো লাগে না। অন্য ব্র্যান্ডেরটাও যেই দাম, এটাও সে একই প্রাইস। তো আমি আড়ংয়ের টক দইটা আমার বেশি ভালো লাগে। এই তো এই চিকেন কারিটা রান্না করার জন্য আধা ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। এভাবে যদি চিকেনটা রান্না করে বাচ্চাদের খাওয়ান তাহলে দেখা যাবে কি এটার মধ্যে বাদাম, টক দই, আদার্স আরও অনেক মশলা থাকে, ঝালও কম, বাচ্চারা খেতেও ভালো লাগবে, বাচ্চা বলেন বড় বলেন। আর এই চিকেন কারিটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি যেই ভাজাভাজি করেছি সেই তেলটাই ছেঁকে দিয়ে দিয়েছি। এই চিকেন কারিটা দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো খাবারই মজার হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, চিকেন কারিটা বেশ মজার হয়। এই তো আমি গোটা মশলাগুলো এখন দিয়ে দেব। তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, আর এখন দিয়ে দিব এলাচ, এটা সবুজ এলাচ ছিল ছোটোটা, আর ছিল দারচিনি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি অনেকটা পরিমাণ দিব, আর পেঁয়াজ বাটাটাও আমি ইউজ করব, কারণ এটার মেন স্বাদ গন্ধ দুটোটাই আপনার নিয়ে আসবে পেঁয়াজ বাটা, ইভেন বাদাম বাটা। বাদাম আমি পেস্ট করে রেখেছি ব্লেন্ডার জারে, সেটাও আমি দিয়ে দেব। তবে দেখতে থাকুন। এই তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, একটু সফট হয়ে আসলে আমি আরও মশলাগুলো অ্যাড করে দেব। প্রতিটা রান্না, প্রতিটা খাবার যদি আপনি ঠিক মতো দেখে
আমি যেই জিনিসগুলো দিচ্ছি ওটা ফলো করে রান্না করেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এটা ছিল পেঁয়াজ আর আস্ত জিরে বাটা, আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। সেই পেঁয়াজ বাটা আর জিরে বাটা একসাথে ব্লেন্ড করেছি, সেটা দিয়ে দিলাম। আর এটা ছিল কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম, এই 3টা বাদাম বাটা ছিল। এটাও আমি অনেকটা পরিমাণ দিলাম, কারণ গ্রেভিটা ঘন হবে। আর বাদাম খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য তো বিশেষ করে আরও ভালো। যেহেতু এটার মধ্যে তেমন একটা ঝাল নেই, আমি মনে করি সব আপুরা চেষ্টা করবেন এই খাবারটা বাচ্চাদের খাওয়ানোর জন্য। কারণ বাচ্চারা এখনকার সময়তে বাচ্চারা বাদাম বলেন, সবজি বলেন খেতেই চায় না। তো আমি এই চিকেন কারিটার সাথে খাওয়ার জন্য ভেজিটেবল রাইস রান্না করব, সেটা আপনাদের দেখিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে অনেক লং ভিডিও হয়ে গেছে, এটা কেউ কিছু মনে করবেন না। আর এটা ছিল চিকেন কোরমা মশলা, এটা আমার বানানো সিক্রেট একটা মশলা। আমি এটাও আপনাদের চ্যানেলে দেখাবো, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের এই মশলাটাও আমি দেখাবো কিভাবে আমি বানাই। আর ছোলা মশলাটাও আমি দেখাবো। বুট বড়া যারা বুট যারা পছন্দ করেন, ছোলা যারা পছন্দ করেন, ডাবলি যারা পছন্দ করেন, তাদের জন্য আমি ছোলা মশলাটাও দেখাবো। আর এটা ছিল মরিচ গুঁড়ো, আমি 1 চামচ মতো করে মরিচ গুঁড়ো দিয়েছি, যাতে এটার খাবারের ফ্লেভারটা সুন্দর কালারফুল দেখা যায়। আর এটা কিন্তু ঝাল লাগবে না, আপনারা যদি মনে করেন এটা ঝাল লাগবে, ঝাল লাগবে না। এটা ছিল কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা তেমন একটা ঝাল হয় না, শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। আর আমি ম্যারিনেট করা সেই মাংসটা দিয়ে দিলাম। আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি ছোট, আপনাদের চামচটা কিন্তু আমি দেখিয়েছি দেওয়ার টাইমে, ওটা দেখে নেবেন। এই তো এটা আমি কি ভালো করে ঢাকা দিয়ে বারবার আমি কষিয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো পানি দেব। এই তো দেখুন কষানো হয়ে আসছে আর একদম তেল ভেসে যাচ্ছে, যেহেতু টক দই এই চিকেনটার মধ্যে দেওয়া হয়েছে, এজন্য তেলটা আরও ছেড়ে দিচ্ছে। কারণ টক জাতীয় খাবারের সাথে তেল কখনোই মিক্সড হয় না। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব, আরও আমি কয়েকবার কষিয়ে নেব মাংসটা ভালো করে। যত কষানো হবে ততই মজার হবে খাবারটা। এই খাবারের কষানোটাই মেন, কারণ বাদামের একটা গন্ধ আছে, তারপর টক দইয়ের একটা গন্ধ আছে, সেই ফ্লেভারটা যাতে না থাকে এজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকে আছে যে ডিমের ফ্লেভার, টক দইয়ের ফ্লেভার, বাদামের ফ্লেভার পছন্দ করে না, সেজন্যই বললাম ভালো করে কষিয়ে নেবেন। যখনই রান্না করবেন অবশ্যই শেয়ার করবেন রান্নাটা। আমি প্রতিটা খাবার যতটা দেখতে লোভনীয়, খেতে আরও বেশি মজার হয়। আমি বেশি প্রাধান্য দিই খাবার রান্নার টাইমে খাবার প্রসেসিংটা ঠিক রাখার জন্য, এবং খাবার যখন সার্ভ করি তখন সার্ভিংয়ের দিকটাও আমার মাথায় থাকে। এই তো আমার কষানো শেষ, এখন আমি এটার মধ্যে ঝোলের পানি অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য। কারণ এটা আমি ঝোল অতটা দিব না, কারণ বেশি যদি ঝোল দেই এই খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাংস যতটুকু সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে আমি অতটুকু পানি দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। এই তো দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এটা ব্রয়লারের চিকেন, যারা ব্রয়লারের চিকেন পছন্দ করেন না তারাও এই খাবারটা অনেক পছন্দ করে খাবে। আমি বলে দিলাম আপু ভাইয়াদের যে যারা
খাবার ব্রয়লার মুরগি পছন্দ করেন না, তারাও খুব পছন্দ করে এটা খাবে। দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। তো আমার ঝোলের পানি কমে এসছে, দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, জিরের গুঁড়ো দিব। আর ফ্লেভারের জন্য আমি অ্যাড করব ঘি, কারণ ঘিয়ের ফ্লেভারটা নামানোর আগে যদি আপনি ঘি দিয়ে নামান তাহলে আরও বেশি ফ্লেভার এবং স্বাদ হয়, ঘ্রাণটাও খুব ভালো হয়। এই তো দেখুন কি পরিমাণের তেল উঠে গিয়েছে। আমি এখন ঘি দিব একদম অল্প পরিমাণে। ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি বাটিতে সার্ভ করে নেব। আমি সব সময় ঘি বাসায় তৈরি করি, কিন্তু আমি ঢাকায় আসার পর থেকে আমার ঘি কিনে আনতে হয় মুন্সিগঞ্জ থেকে। আমি ঢাকা থেকে কোনো ঘি কিনি না, মুন্সিগঞ্জে আমাদের পরিচিত দোকান আছে, ওদের থেকে আমি ঘি বানিয়ে আনি অর্ডার দিয়ে। আমি যখন যাই তখনই নিয়ে আসি। তো আমি এখন আরেকটা রান্না আপনাদের দেখাবো। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম কেটে রাখা ভেজিটেবল বলতে সবজি বলতে আলু, গাজর, আর দিব আমি মটরশুঁটি। এছাড়া আমি অন্য কোনো সবজি অ্যাড করব না। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাসায় সবজি ছিল 3টা আইটেমের, এজন্য আমি 3টা আইটেমের সবজিই দিয়েছি। তবে ভেজিটেবল রাইস রান্নার জন্য যদি অ্যাড করেন এটার সাথে বটবটি, ইভেন পেঁয়াজকলি, এটা দিলে বেশ মজার হয়। তবে আমি যেহেতু আমার আর সবজি বাসায় নেই, 3টা সবজি ছিল, ওটা দিয়ে আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ, আদা রসুন পেস্ট। তবে আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব কষিয়ে। তারপর আমি চালটা অ্যাড করব। চালটা আমি অনেকক্ষণ আগেই ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটা দিয়ে করব এটা। আমি এটা করেছি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে। আপনারা এটা বাসমতি দিয়ে, ইভেন ভাতের চাল দিয়েও করতে পারেন। ভাতের চাল হলে নাজিরশাইল বা মিনিকেট দিয়ে করবেন, তাহলে দেখবেন ঝরঝরা হবে। আর মিনিকেটটা বা নাজিরশাইলটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, বাসমতিটাও আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর আমি যেহেতু পোলাওয়ের চালটা দিয়ে করছি, এজন্য পোলাওয়ের চালটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। এখন অ্যাড করে দেব আমি। এই তো আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এটা রান্না করা একদম ইজি। যেই বাচ্চারা সবজি অপছন্দ করে ওই বাচ্চাদের জন্য এভাবে যদি খাওয়ান অবশ্যই খাবে। আমাদের বাচ্চারা দেখবেন ফ্রাইড রাইসের প্রতি ঝুঁকি বেশি। আপনি এভাবে করে খাওয়ান। ফ্রাইড রাইসে তো দেখা যায় চিকেন দেওয়া হয়, আরও বেশি মশলা দেওয়া হয়। আমি মনে করি অনেক মশলাযুক্ত খাবার না খাইয়ে বাচ্চাদের যদি এইভাবে করে অভ্যাস করা যায় সবচাইতে বেটার হয়। আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা মটরশুঁটি। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, মটরশুঁটি তো আর পাওয়া যাবে না, এই জন্য আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আপনি সারা বছর সংরক্ষণ করে ফ্রোজেন করা সবজি রাখতে পারবেন, কিছু কিছু সবজি। তবে আমি কিছু কিছু সবজি যেগুলো সিজনাল পাওয়া যায় না, কিছু কিছু রেখে দেই, ওগুলো আমার আনসিজনে কাজে লাগে। কারণ আমি যেহেতু এই ধরনের খাবারগুলো আমার বাচ্চা খুব পছন্দ করে। কেউ বলবেন না যে আপনার মেয়ে তো বড়, বাচ্চা বলেন। অ্যাকচুয়ালি আমার মেয়ে আমার কাছে বাচ্চা। আমার হাজব্যান্ড আর আমি এখনও বাচ্চাই মনে করি আমার মেয়েকে। এই তো আমার ভেজিটেবল রাইসে আমি পানিটা দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ পানি লাগবে আপনার চাল অনুযায়ী পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে চাল কম নিয়েছি, এজন্য আমার পরিমাপের পানিটা কম দিতে হয়েছে। আপনার চাল অনুযায়ী পরিমাপ মতো দিয়ে নেবেন। এই তো দেখুন অনেকটা হয়ে আসছে। এখন আমি ভালো করে একটু ঘি ছড়িয়ে উল্টে পাল্টে দেব আর একটু দমে রেখে দেব। এছাড়া আমি এটার মধ্যে আর কিচ্ছু অ্যাড করব না। আপনারা এটা শুধু ঘিয়ের মধ্যেও রান্না করতে পারেন।
আমি যে চিকেন কারিটা দেখালাম ওটাও আপনারা শুধু ঘিয়ের মধ্যে রান্না করতে পারেন, তবে অতিরিক্ত ঘিয়ের মধ্যে রান্না করিনি একটা কারণে, যেহেতু আমার মা আর আমি হার্টের পেশেন্ট, এই কারণে অতিরিক্ত ঘি আমি ইউজ করিনি। খাবারের টাইমে অবশ্যই আমি চিকেনের থেকে তেলটা সরিয়ে খাবো, কারণ তেল খাওয়া আমাদের জন্য খুবই খারাপ। এখন দিয়ে দিলাম আমি একটা কাঁচামরিচ কুচি, তবে আমি দমে রেখে দেব। আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ভেজিটেবল রাইস, আমি বারবার বলে ফেলতে নিয়েছিলাম যে ফ্রাইড রাইস। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু লং ভিডিও, অনেক টাইমে কথা বলতে গিয়ে সমস্যা হয়ে যায়। এই তো দেখুন আমার ভেজিটেবল রাইসটা কত ঝরঝরা হয়েছে। আর একটা কাঁচামরিচ কুচি করে দেওয়ার কারণ একটাই, আমার মেয়ে ঝাল খেতে পারে না। তবে খাবারগুলো দিয়ে দিলাম টেবিলে। এটা ছিল সেহরির টাইমে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।